আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি তো ডিএসপি কোর্সটা আসলে মেইনলি, এর আগে তো তোমরা সিগন্যাল সিস্টেমের কোর্স পড়ছো মেবি, আজাদ স্যারের যে কোর্সটা, যেটা মেবি তোমাকে মনে হয় সাউন্ড পড়াইছে নাকি, সাউন্ড পড়ানোর কথা। তো জি সেই ভাইয়া। কোর্সে কিন্তু আমরা পড়ছিলাম যে একটা মানে একটা হচ্ছে নর্মালি আমরা যে সিগন্যাল, কন্টিনিউয়াস সিগন্যাল বা সিটি সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এই সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের সিগন্যালটা থাকবে, সেই সিগন্যালটা হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস লাইক মিনস হচ্ছে যে লাইক আমি একটা র্যান্ডম সিগন্যাল আঁকলাম, এই সিগন্যালে আমরা কন্টিনিউয়াস বলতে আমাদের এখানকার টাইমটা হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা, ধরো আমি বললাম যে টি ইকোয়ালস টু 5.33, এটার জন্য তুমি ভ্যালু পাবা। টি ইকোয়ালস টু 6.3, এটার জন্য তুমি ভ্যালু পাবা, মানে কন্টিনিউয়াস। ধরো একদম জিরো থেকে যত পর্যন্ত, ধরো লাইক টি ইকুয়াল টু 7 পর্যন্ত, একদম কন্টিনিউয়াস। জিরো থেকে 7 পর্যন্ত তুমি যে কোনো টাইমের জন্য তুমি কিন্তু ভ্যালু পাবা, কোনো জায়গায় কিন্তু কোনো ব্রেক নাই। কথাটা বুঝতে পারছো? বাট ডিসক্রিট টাইম, বা আমরা এই কোর্সটা যেটা পড়ি এটা হচ্ছে ডিটি সিগন্যালের কোর্স। ডিটি মানে ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যাল বা ডিএসপি মানে ডিজিটাল সিগন্যাল বলতে বোঝায় এখানে হচ্ছে আমরা সব টাইমের জন্য সিগন্যাল পাবো, ব্যাপারটা কিন্তু এরকম না। সাপোজ সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে আমি আমার যে সিটি সিগন্যালটা, সেই সিটি সিগন্যালের আমি করলাম কি, প্রতি 0.01 সেকেন্ড ইন্টারভেলে আমি ভ্যালু নিয়ে একটা সিগন্যাল বের আউট করতে চাই। দ্যাট মিনস আমি টি ইকোয়াস টু জিরো যখন, তখন আমি সিগন্যালটা নিব টি ইকোয়াস টু জিরোতে, তখন ভ্যালু জিরো। 0.01-এ নিব, আবার 0.02-তে নিব। তার মানে কি, টি ইকোয়াস টু জিরো থেকে টি ইকোয়াস টু 0.01, এটার মাঝে যেই টাইম, এই টাইমের জন্য কিন্তু আমি কোনো ভ্যালু পাচ্ছি না। সো তার মানে আমি যদি এই ইন্টারভেলে আমি ভ্যালু নিয়ে যদি, দেন অনেক প্রসেস করা হয় যেগুলো তোমরা এই কোর্সে পড়বা। প্রথমে আমি যেটা নিচ্ছি এটাকে বলি আমরা স্যাম্পলিং করা, তারপর আমরা কোয়ান্টাইজেশন করব। তারপর আমার এখানে অনেকগুলো কাজ আছে, ওগুলো আমরা দেখবো। সো তিনটা প্রসেস আছে। তো প্রথমে আমরা স্যাম্পলিং করি, তারপর হচ্ছে আমরা কোয়ান্টাইজেশন করি, তারপর হচ্ছে তোমরা মানে তিনটা প্রসেস আছে যাই হোক। সো এভাবে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হয়। সো ডিজিটাল বা ডিজিটাল সিগন্যাল বা ডিসক্রিট টাইম সিগন্যাল যেটা পাচ্ছি, সেখানে কিন্তু টাইমটা ডিসক্রিট, মানে তুমি সব কন্টিনিউয়াসলি সকল ভ্যালুর জন্য তুমি কিন্তু সিগন্যালের ভ্যালু পাবা না। এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ডিসক্রিট টাইম সিগন্যাল আর কন্টিনিউয়াস টাইম সিগন্যালের মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। ডিসক্রিট টাইম সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে স্যাম্পলিং করে কোয়ান্টাইজেশন করে বিভিন্ন প্রসেস করার পর এটা কনভার্ট হয়। তো এই প্রসেসটাকে বলা হয় এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। তো সেগুলা আমরা হয়তোবা পড়বো তোমাদের এই কোর্সে যখন থাকবে, বা আগের কোর্সেও কিছুটা পড়লে পড়তে পারো। বাট এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এবং ডিসক্রিট টাইম সিগন্যাল কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। জি তো ভাইয়া। আমাদের এখানকার পড়াশোনা, এখন তুমি বলতে পারো যে ভাই আপনি মানে আপনি অ্যানালগ সিগন্যাল নিয়ে কাজ করেন না, সিটি সিগন্যাল নিয়ে আপনি কাজ করেন না, আপনি ডিজিটালে কেন কনভার্ট করতে চাচ্ছেন, বা কেন কনভার্ট করা হয়, কেন এটা একটা আলাদা টপিক হলো, কেন এটা আলাদা একটা কোর্স হইলো? অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, আমরা আসলে সবগুলা সিগন্যাল বা যে কোনো সিগন্যালই বলো বা যাই বলো, সেটা কিন্তু আমরা প্রসেসিং প্রসেসিং করবো কোথায়? কম্পিউটারে। ম্যাটল্যাব ইউজ করে বা হোয়াট এভার, আমরা মেইনলি কম্পিউটারে আমরা জিনিসটাকে কি করবো, প্রসেসিং করবো। তো প্রসেসিং করার সময় তুমি যদি কন্টিনিউয়াস টাইম নিয়ে কাজ করতে চাও, কন্টিনিউয়াস টাইম মানে কি বলতো? ধরো তুমি একটা সার্টিন টি ইকুয়ালস টু জিরো থেকে টি ইকুয়ালস 7 পর্যন্ত কতটুকু কয়টা পয়েন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে থিওরিটিক্যালি। ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট, তুমি এত নাম্বার নিয়ে ডাটা প্রসেসিং করাটা, তোমার অনেক বেশি মেমোরি দরকার হবে, অনেক বেশি প্রসেসিং স্পিড বা হোয়াট এভার, তোমার সকল হার্ডওয়্যার স্পেসিফিকেশন অনেক হাই দরকার হবে। বাট আমি যদি এরকম স্যাম্পলিং কন্ডিশন করে ডিজিটাল সিগন্যাল করি, তাহলে কিন্তু আমার এই যে যতটুকু টাইম, এই টাইম ইন্টারভেলে আমার ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পল কিন্তু তখন থাকবে না, তখন একটা ফাইনাইটে চলে আসবে। সেটা 1,000, 2,000, 5,000, হোয়াট এভার যেটাই হোক না কেন, সেই ফাইনাইট নাম্বার অফ স্যাম্পল নিয়ে তুমি যদি ডিল করো, তাহলে কিন্তু সেটা কম্পিউটারের জন্য প্রসেসিং বা সহজ। হ্যাঁ তুমি বলতে পারবে হ্যাঁ তাহলে তো আমার কিছু ইনফরমেশন হারায় যাবে। হ্যাঁ, এখানে বেশ কিছু থিওরি আছে যে তুমি কতটুকু কোন কোন সিগন্যাল তুমি কতটুকু ইন্টারভেলে ডাটা স্যাম্পলিং করলে তোমার সিগন্যালের ইনফরমেশন হারায় যাবে না, লস্ট হবে না। এগুলারও কিন্তু প্রসেসিং আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর থিওরির মধ্যে, নাইকুইস থিওরি বা হোয়াট এভার, সেগুলো আমরা পড়বো। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা কন্ডিশন গুলো যদি আমরা ফিল আপ করি, তাহলে এভাবে স্যাম্পলিং করলেও আমাদের ডাটা ইনফরমেশন হারাবে না। প্লাস পয়েন্ট হিসাবে আমরা কিন্তু সিগন্যাল প্রসেসিংটা কি করতে পারবো, ইজিলি, কম কম্পিউটেশনাল কস্টে আমরা করতে পারবো। ধরো আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অনেক ধরনের ফিল্টার ডিজাইন করি, তখন আমাদের দুইটা কোশ্চেন আসে যে তোমার কম্পিউটেশনাল কস্ট কত, আর তোমার হচ্ছে অ্যাকচুয়ালি এটার মানে আহ, তুমি বাজারজাত করবা বা হোয়াট এভার তুমি মার্কেটিং করবা, তখন সেটা কস্ট কত। ঠিক আছে? সো কম্পিউটেশনাল কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট in point of view of it is DSP. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর তোমার হচ্ছে যে পয়েন্ট অফ ভিউ থেকে কম্পিটিশনাল কস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট।
সবসময় যে তোমার শুধু ওই বানাতে কত টাকা খরচ হয় ওইটাই যে আমরা ভাববো তা না। ওইটা অবশ্যই কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ও দেখা হয়। বাট আমরা স্ট্রাকচারাল কমপ্লেক্সিটির দিকে নজর দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু এই কম্পিটিশনাল কস্টের দিকেও আমরা দিই। কারণ কম্পিটিশনাল কস্ট ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যত তুমি যত কম কম্পিটিশনাল কস্টে তুমি করতে পারবে জিনিসটা, তোমার টাইম কম লাগবে, তোমার হার্ডওয়্যার স্পেসিফিকেশন ও দরকার হবে, তুমি ইজিলি ডিজাইন করতে পারবা। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইন কেস অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। দ্যাটস ওয়াই আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করি, ডিএসপি তে আমরা আসছি, আদারওয়াইজ আমরা অ্যানালগই থেকে যেতাম। এবং এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করে আমরা সিগন্যালগুলো যে ডিজিটাল নিচ্ছি, সেটার জন্য কিন্তু আমাদের কি, আমাদের পুরো পড়াশোনাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এই সিগন্যালটা এখন ডিজিটাল, ওর নেচারটা আগের মতো নাই। তাই ওর জন্য প্রসেস গুলো একটু ডিফারেন্ট হয়ে যাবে। অনেকগুলাই তোমার সিটি সিটি সিগন্যালের প্রসেসিং এর সঙ্গে মিল পাবা, বাট অনেক ডিফারেন্টও আছে, কিছু ডিফারেন্ট থিওরেম, ডিফারেন্ট ব্যাপার স্যাপার আছে। আমি কি তোমাকে মানে কোর্সটার একটা মোটামুটি আউটলাইন বা ওভারভিউ দিতে পারলাম? জি ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমরা আসলে এখানে প্রথমে যেটা করছে আসলে এই তোমার হচ্ছে যে আমি যেগুলা বলছিলাম মোটামুটি ওটাই। তবে এখানে হচ্ছে বেসিক্যালি সিগন্যাল গুলাকে বেসিক্যালি চারটা পার্টে ভাগ করছে। যে আমরা সাধারণত সিগন্যাল যখন কথা বলি তখন দুইটা পার্ট, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর টাইম, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে সিগন্যালের ভ্যালু। সো তুমি কি টাইমটাকে কি তুমি ডিজিটাল নিচ্ছ বা ডিসক্রিট নিচ্ছ, নাকি তুমি ভ্যালুটাকে ডিসক্রিট নিচ্ছ, দুটারই এখানে সিগনিফিকেন্স আছে। তো সেইটার উপর ভিত্তি করলে আমরা চারটা কম্বিনেশন পাই। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, দ্যাট মিনস টাইমও কন্টিনিউয়াস, ভ্যালু কন্টিনিউয়াস, সেটাকে আমরা বলি হচ্ছে সিটি সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যাল মানে হচ্ছে টাইমটা তোমার কি ডিসক্রিট, কিন্তু ভ্যালু গুলো ডিসক্রিট না, ইট ক্যান বি এনি ভ্যালু। বাট তুমি যদি টাইমটাকে ডিসক্রিট করে ফেলো কিন্তু ভ্যালুটাকেও তুমি ডিসক্রিট করো, তবে সেটাকে আমরা ডিসক্রিট ভ্যালু সিগন্যাল বলি। বা দুটার মধ্যে যদি টাইম ডিসক্রিট না হয়ে শুধু ভ্যালু ডিসক্রিট হয়, তবে ডিসক্রিট ভ্যালু সিগন্যাল বলা হয়। মানে চারটা কম্বিনেশন পসিবল আর কি, বুঝতে পারছো? তবে মেইন পিওর ডিজিটাল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টাইম এবং ভ্যালু দুটাই কিন্তু ডিসক্রিট করা হবে। কথা বুঝছো? প্রথমে টাইমটাকে যে ডিসক্রিট করা হয় সেটাকে আমরা বলি স্যাম্পলিং করা, আর পরে ভ্যালুটাকে যখন ডিসক্রিট করা হয় সেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন করা। এগুলো তোমাদের পড়ায় পরবর্তীতে আসবে, সেগুলোরই কথাবার্তা এখানে বলা আছে। আমি খুব তত্ত্বীয় কথাবার্তা এখন যেতে চাচ্ছি না, থিওরিটিক্যাল কথাবার্তায় যেগুলো তুমি নিজে পড়লে বুঝবা, যেমন এগুলা খুব ম্যাথমেটিক্যাল কথাবার্তা, আমাদের এসব জিনিসের দরকার নাই। টাইম ডিফাইন্ড অন ইয়ার ডিসক্রিট ভ্যালুস, এটা অলরেডি বলছি। টি ইকুয়ালস টু এনটি বলতে বোঝাচ্ছে ওই যে আমি যত টাইম ইন্টারভেলে নিচ্ছি। সাপোজ ধরো এখন আমি বললাম যে আমি হচ্ছে যে কত, আমি হচ্ছে সাপোজ ধরো 0.1 সেকেন্ড ইন্টারভেলে নিতে চাই, তাহলে আমি টি ইকুয়ালস টু এন টি। এখন এন কি বলতো? এন হচ্ছে ইন্টিজার ভ্যালু, দ্যাট মিনস ইট শুড বি 0, 1, 2, 3, 4, 5, 6। বুঝতে পারছো? তার মানে তুমি জিরোতে নিবা, 0.1 এ নিবা, 0.2 তে নিবা, 0.3 তে নিবা, বুঝতে পারছো? সো এইটা তোমার আসলে এই টাইম ইন্টারভেলে তো আমি ম্যাথমেটিক্যালি এভাবে এক্সপ্রেস করতে পারি। দ্যাটস ইট। তোমার সিটি সিগন্যালটা যদি ফাংশন অফ টি হয়, তাহলে ইউ ক্যান রিপ্লেস দ্য টি বাই এন, বড় হাতের টি। বড় হাতের টি মিনস স্যাম্পলিং পিরিয়ড বা স্যাম্পলিং ইন্টারভেল। আর স্যাম্পলিং রেট মানে হচ্ছে 1/t, যেটাকে আমরা এফএসডিও বলি, বা যেটাকে বলা হয় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট, নাম্বার অফ স্যাম্পলস পার সেকেন্ড, যেটাকে হার্টজও বলা হয়। কথা বোঝা গেছে? এটা নাইকোস্ট্রেটের পার্থক্যটা কি ছিল জানি? নাইকোস্ট্রেটটা আমরা, নাইকোস্ট্রেট হচ্ছে অন্য একটা টপিক, আচ্ছা ওটা সামনে বোধহয় আসবে, তখন পড়াবো, ঠিক আছে? নাইকোস্ট্রেট মানে নাইকোস্ট্রেটের সাথে স্যাম্পলিং রেটের একটা সম্পর্ক আছে, সেটা থিওরেম ওটা একটা, ঠিক আছে? ওটা আমরা একটু দেখাবো। পার্থক্য আছে, পার্থক্য আছে। এটা হচ্ছে ইন জেনারেল একটা টার্ম, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেট। কিন্তু স্যাম্পলিং রেট একটা সার্টিন ভ্যালুর উপরে হতে হয়, এর উপর না হলে অ্যালিয়াসিং প্রবলেম হয়। সেটাই হচ্ছে নাইকুইস্ট রেট আর কি, সেটাই আমরা দেখবো। আচ্ছা, টাইম ভ্যালু ডিসক্রিপশন এগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এগুলো আগেই বলছি, ডিসক্রিপশন এগুলো নিজে পড়ে নিবা। ডিজিটাল ফিল্টার থিওরি, আচ্ছা ডিজিটাল ফিল্টার থিওরি মানে তো ডিসক্রিট টাইম সিগন্যাল ডেফিনেশনই। এগুলো কিছু বলা নাই, এই যে বলছিলাম স্যাম্পলিং করা, কোয়ান্টাইজেশন করা, কোডিং করা, তিনটা প্রসেস থাকে। অর্থাৎ এটা অ্যানালগ সিগন্যালকে আমরা ডিজিটালে যখন কনভার্ট করবো তখন তিনটা প্রসেস ফলো করা হয়, তিনটা স্টেপস ফলো করার পর করলে সেটা ডিজিটাল কনভার্ট হয়। প্রথমে স্যাম্পলিং করা, অর্থাৎ আমি কত টাইম পর পর, কত টাইম ইন্টারভেলে, কোন কোন টাইমে আমি আমার সিগন্যালের স্যাম্পল নিচ্ছি, ওই স্যাম্পলটাকে আমি বা ওই ভ্যালুটাকে আমি কালেক্ট করতেছি। দেন ওই ভ্যালুটা তো আমি রাখবো না, ওই ভ্যালু গুলাকে আমি কতগুলো ডিসক্রিট ভ্যালুতে ভাগ করে ফেলবো। লাইক ধরো এখন আমার সিগন্যালের ভ্যালু সাপোজ 0 থেকে 8 এর মধ্যে, বিভিন্ন ভ্যালু হতে পারে, 6.33, 7.3 এক্সেট্রা। বাট আমি বললাম যে না, আমি শুধুমাত্র 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
মানে শুধু ইন্টিজার ভ্যালুগুলো আমি নিব। তাহলে আমার যেটা ছিল ধরো 0.9, ওটা হয়তো বা আমি ওয়ানে কনভার্ট করে ফেলবো, বা যেটা ধরো ছিল 0.4, ওটাকে আমি জিরোতে কনভার্ট করে ফেলবো। মানে আমি একটা সিগন্যালের একটা ডিসক্রিটাইজেশন করব। এটাকে আমরা বলি কোয়ান্টাইজিং করা বা কোয়ান্টাইজেশন করা। এটা একটা প্রসেস আছে, সেগুলো আমরা দেখবো, বিভিন্ন প্রসেসে কোয়ান্টাইজেশন করা হয়। আর লাস্ট অফ যেটা করা হয় যে সিগন্যাল গুলো কোয়ান্টাইজেশন করার পর এগুলোকে কোডিং করা হয়। কোডিং বলতে সাপোজ ধরো তোমার এখানে সিগন্যাল লেভেল আছে 0 থেকে 7, টোটাল লেভেল আছে কয়টা, 8টা। তাহলে ধরো জিরোকে আমি কোড করবে হবে 0 0 0, যদি 3 বিটে কোড করি তাহলে বাইনারিতে এভাবে 1 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 1 1 1 1 1 1 1। তার মানে আমার সিগন্যাল গুলোকে আমি এই 3 বিটের মাধ্যমে কোড করলাম। কোড করার পর এই কোডের সিগন্যালটাকে আমরা তার দিয়ে ট্রান্সমিটার মাধ্যমে ট্রান্সমিট করে দিই। এর একদম লাস্ট প্রসেসটা হচ্ছে কোডিং প্রসেস। কয় বিটে কোড করব, কয়টা লেভেল আছে, এগুলোর উপর সম্পর্ক আছে, এর মধ্যে রিলেশনশিপ, সেগুলো আমরা দেখব। কথা কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। কোনো কোশ্চেন আছে? যে কোনো ধরনের কোশ্চেন না বা ভাইয়া। যে কোনো ধরনের না বুঝে থাকলে সেটা আমাকে কোশ্চেন করবা আর কি, তাহলে হচ্ছে যে আমার সুবিধা হবে বুঝাতে। আর মানে এই জিনিসগুলো আমার পড়তে পড়তে একদম মুখস্থ মতো হয়ে গেছে, বা বলতে পারো আমার মানে মেজর যেহেতু এটা ছিল, আমার পড়াশোনা এইগুলা নিয়ে ছিল। সো মানে আমি খুব ফাস্ট কথা বলবো, হয়তো না বুঝলে কোশ্চেন করবা, আমি বুঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এরপর ডিসক্রিট টাইম সিগন্যাল রিপ্রেজেন্টেশন অনেকভাবে রিপ্রেজেন্টেশন করা যায়। তুমি সেগুলোকে ফাংশনাল রিপ্রেজেন্টেশন করতে পারো, সেটা আমরা করবো অবশ্যই। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মাস্ট, এটা বুঝতেই হবে আমাদের। অনেকভাবে রিপ্রেজেন্টেশন করা যায় একটা ডিজিটাল সিগন্যালকে। আমার কি একটু হ্যাং হয়ে গেছে? আচ্ছা, হ্যাং হয় নাই। ওকে। আমরা ট্যাবল রিপ্রেজেন্টেশন, আমরা তিনটা রিপ্রেজেন্টেশন এখন একই সিগন্যালের আমরা তিনটা রিপ্রেজেন্টেশন একটু দেখি, ঠিক আছে? এগুলো হয়তো তোমরা বুঝবা আস্তে আস্তে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো। এখানে আমার একটা সিগন্যাল আছে, যেটা হচ্ছে আমার কি একটা ডিটি সিগন্যাল, তাই না? এই সিগন্যালটা হচ্ছে আমার একটা ডিটি সিগন্যাল। এবং ডিটি সিগন্যালটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে দেখো, যখন এন এর ভ্যালু 1 or 3 তখন সেটার ভ্যালু 1, যখন 0 বা 7 তখন ভ্যালু 6, আদারওয়াইজ এটার ভ্যালু হচ্ছে 0। সো এইটাকে আমি ফাংশনালি ডিফাইন করলাম। অর্থাৎ এখন যদি আমি গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো বলতো? আমার এক্সটেন্সিভ বরাবর হবে এন, ইন্ডেক্স ভ্যালু এন। তাই এটা যদি সিটি সিগন্যাল হতো তাহলে টাইম থাকতো, যেহেতু এখন এটা সিটি সিগন্যাল না, সো আমরা ইন্ডেক্সিং দিয়ে কাজটা করি। এই বরাবর থাকবে আমার সেই ভ্যালুটা। তাহলে খেয়াল করে দেখো, আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই। তাহলে এন এর ভ্যালু যখন 0, এন এর ভ্যালু যখন 0, তখন সিগন্যালের ভ্যালু কত? 6। সিগন্যালের ভ্যালু 6, সাপোজ 1 2 3 4 5 6। বুঝা গেছে? যখন আমার ভ্যালু হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 1, 1 হলে সিগন্যালের ভ্যালু হচ্ছে 1। বুঝা যাচ্ছে? যখন সিগন্যালের ভ্যালু 2, তখন তো এটার ভ্যালু 0। যখন এন এর ভ্যালু 3, তখন সিগন্যালের ভ্যালু কত? 1। বুঝা যাচ্ছে আমার কথা? যখন এন এর ভ্যালু 4, জি তখন ভাই। সিগন্যালের ভ্যালু কত? 0। যখন এন এর ভ্যালু 5, তখন সিগন্যালের ভ্যালু 0। যখন এন এর ভ্যালু 6, তখনও সিগন্যালের ভ্যালু 0। তখন এন এর ভ্যালু 7, তখন আবার সিগন্যালের ভ্যালু 6। এই হচ্ছে তোমার সিগন্যালটা। বুঝাতে পারলাম? জি ভাইয়া। এইটা একটা রিপ্রেজেন্টেশন কিন্তু এভাবে করা যেতে পারে। আর জিনিসটাকে তুমি যদি জাস্ট একটা রোতে তুমি এন এর ভ্যালু গুলা লিখো, আরেকটা রোতে তুমি যদি এক্স এর ভ্যালু গুলাকে লিখো, তাহলে এটা ট্যাবুলার রিপ্রেজেন্টেশন হয়ে যাবে। এটা তো আর আলাদা করে বুঝাইতে হবে না। কথা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আর নিচে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনটা একটু বলি। সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনটা সাধারণত আমরা এইভাবে করি। ধরো এক্সেল এর যে ভ্যালু গুলা, সেগুলো সবগুলা লেখা লেখা লাগলে সেটা লিখি। সাপোজ ধরো এখন এন এর ভ্যালু সাপোজ এই দিকে যত যাবে তত 0, তাহলে এটা আলাদা করে লেখা দরকার নেই, একবার লিখলেই হবে। ধরো আমি একটা র্যান্ডম লিখতেছি, এটা তোমার আগের সিগন্যাল না, আমি এমনি লিখতেছি এরকম। ধরো এর পরে সবগুলো ভ্যালু 6, এর আগে সবগুলো ভ্যালু 0, তাহলে এটা সাধারণত যেই ভ্যালুটা n = 0-র জন্য, সেইখানে আমরা এরকম একটা তীর চিহ্ন দিয়ে দিই। এখন তোমার সিগন্যাল যদি শুরুই হয় 0 থেকে, তাহলে এটা দেওয়ার দরকার হয় না আর কি। তোমার এখানে তীর চিহ্নটা কেন দেয় না আমি জানি না, বাট এটা একটা কমন নর্মস যে আমরা তীর চিহ্ন দেয়। অথবা আরেকটা কাজ করে, অথবা অনেক সময় তীর চিহ্ন না দিয়ে এখানে অনেক সময় কোনো কোনো বইতে ইয়ে দেয়, এটাকে কি বলে, তোমার ডট দেয়। ডট দিয়ে তীর চিহ্ন দেয়, এরকম কিছুটা কাজ। বুঝা গেছে? এটাকে আমরা বলি জি ভাইয়া। সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশন গুলা একটু মনে রাখবা, কারণ আসলে তোমাদের সামনে এগুলো নিয়ে ডিল করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন রিপ্রেজেন্টেশন নিয়ে। এলিমেন্টারি ডিসক্রিপ্ট টাইম সিগন্যাল, এলিমেন্টারি ডিসক্রিপ্টিভ সিগন্যাল বলতে ওই যে আমরা সিটি সিগন্যালে কিছু সিগন্যাল পড়ছিলাম না, মনে আছে? ইম্পালস সিগন্যাল, মনে পড়ে? জি ভাইয়া, ইউনিট ইম্পালস বা স্টেপ, ডেলটি। ইম্পালস। তারপর ছিল ইউনিট স্টেপ। ইউনিট স্টেপ, ইউনিট স্টেপ কি বলতো? ইউটি। তারপর এম সিগন্যাল, আরটি। প্যারাবোলিক সিগন্যাল আছে আবার, পড়ছো না এগুলা? জি ভাইয়া, পড়ছি। এগুলা সিটি সিগন্যালে পড়ার কথা, আমি কন্ট্রোলে ওদেরকে ওদিন পড়াইছি। কন্ট্রোলের কোর্সে পড়া নাই, এটা আবার কন্ট্রোলে এই জিনিসগুলো আসে।
তো যাক, এই জিনিসগুলো কিন্তু ডিসক্রিট টাইমের ক্ষেত্রেও সত্য। ডিসক্রিট টাইমেও কিন্তু এগুলোর একটা ভার্সন আছে। যেমন দেখো, যখন আমি ডেল পির জায়গায় এখন লিখবো কত, ডেল এন, তার মানে কি এন এর ভ্যালু যখন 0, তখন তোমার সিগন্যালের ভ্যালু 1, আদারওয়াইজ যে কোনো ভ্যালুতে এটার ভ্যালু 0। তাহলে এটার তুমি ফাংশনাল রিপ্রেজেন্টেশন ভাবে লিখতে পারবা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ভাবে লিখতে পারবা। বুঝা গেছে? আর সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন করলে জাস্ট একটা ভ্যালু হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ইউনিট স্টেপ সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল হচ্ছে এন এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এর জন্য 1, আদারওয়াইজ 0। সেটাও তুমি এভাবে লিখতে পারবা, ড্র করতে পারবা। বুঝা গেছে? এগুলা সব ম্যাটল্যাবে ড্র করা ভালো। কমপ্লেক্স ভ্যালুড এক্সপোনেনশিয়াল সিগন্যাল, এটাও কিন্তু তোমরা সিটিতে পড়ছিলা অন্যভাবে। সিটিতে কিভাবে পড়ছিলা? এক্স টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এভাবে পড়ছিলা। এখন জাস্ট ওমেগার জায়গায় কি হবে, ওমেগা না সরি, টি এর জায়গায় কত হবে বলো তো? এন বড় হাতের টি। বুঝা যাচ্ছে আমার কথা? কারণ তুমি এবার টি কে স্যাম্পলিং করতেছো, তাই না? তো সকল টি কি দিয়ে রিপ্লেস হবে? এন বড় হাতের টি দিয়ে রিপ্লেস হবে, যেখানে টি কি, স্যাম্পলিং পিরিয়ড। কথা বুঝা যাচ্ছে? তো এইটা, বাকি জিনিসগুলো জি একটু ভাইয়া। নিজে পড়ে নিও, এগুলো বুঝার কথা। কারণ আমরা জানি যে ওমেগা এন টি, তারপরে ওমেগার বদলে বসবে 2 পাই এফ এন বড় হাতের টি। এখন বড় হাতের টির বদলে লিখতে পারবা তুমি কত, এন বাই এফ এস, এন বাই এফ এস, 1/fs, সেটা আসবে এখান থেকে। এই জিনিসগুলো আর কি, এগুলো পারবা, এগুলো আমি আর বলতেছি না, এগুলো একটু লেখা আছে, এগুলো পড়বা। আমি জাস্ট বেসিক পয়েন্টটা বুঝাই দিচ্ছি, তারপরও না বুঝলে আমাকে বলবো। আচ্ছা, তারপর ডিসক্রিট ডেফিনেশন। এই ভাই ডেফিনেশন পড়ানো আমার খুব বোরিং লাগে, এগুলা নিজে পড়বা। ডেফিনেশন তো তুমি বুঝার কথা আর কি। সো এটা একটা একটা ইনপুট আউটপুট মডেল। ইনপুট আউটপুট মডেল তোমরা সিটি সিগন্যালও পড়ছিলা, সেখানে কি ছিল? এটা একটা মডেলিং। এখানে আমরা বলতাম কি, এটার একটা কি আছে বলতো, ট্রান্সফার ফাংশন আছে। সেই ট্রান্সফার ফাংশন আমরা এখানে দিচ্ছি একটা ইনপুট, বাইরে পাচ্ছি একটা আউটপুট। সো আমরা বলি যে আমাদের যে ট্রান্সফার ফাংশন সেটা অ্যাকচুয়ালি ওয়াইটি বাই এক্সটি, এভাবে বলতাম না আমরা, আউটপুট বাই জি ইনপুট। ভাইয়া। এখানেও সিমিলার, আমরা এক্সএন দিচ্ছি, ওয়াইএন পাচ্ছি, মাঝে আছে ডিসক্রিট টাইম। সো ডিসক্রিট টাইম মানে, এখন যেহেতু ডিসক্রিট টাইম সিস্টেম, সো এটাও একটা ডিসক্রিট টাইম সিস্টেমই হবে। তো সম্পর্কটা এমন হবে যে তুমি এই ফাংশনে যখনই এক্সএন দিবা, তখনই তুমি পেয়ে যাবা ওয়াইএন। সো এইটাকে আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি লিখতে পারি। তা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। আচ্ছা, ক্লাসিফিকেশন ডিসক্রিট সিগন্যাল স্ট্যাটিক ডাইনামিক সিস্টেম। আচ্ছা, এইখান থেকে ক্লাসিফিকেশন শুরু আর কি। ক্লাসে কতদূর পড়াইছে? ভাইয়া ক্লাসে ক্লাসিফিকেশন প্রথম তিনটা পড়াইছে। প্রথম তিনটা বলতে, আচ্ছা ক্লাসিফিকেশন প্রথম তিনটা পড়ে, আচ্ছা। রিকার্সিভ, নন রিকার্সিভ, ওকে, লিনিয়ার সিস্টেম, আচ্ছা এলটিআই সিস্টেম। এলটিআই সিস্টেম পড়াইছে? না ভাইয়া, কজাল পড়াইছে, তারপর হুম, স্ট্যাটিক ডাইনামিক পড়াইছে, আর হচ্ছে এই যে আচ্ছা বুঝতে পারছি। ওকে, আমরা আসলে একদিনে প্রথম দিন এত কিছু পড়ানো ঠিক না। আমি আজকে তোমাকে পড়াবো হচ্ছে এই, আচ্ছা, এফআইআর পড়ানো যায়, রিকার্সিভ নন। আচ্ছা, আমি তোমাকে পড়াবো এই স্লাইড পর্যন্ত, ক্লাসিফিকেশন ফুল শেষ করব। এই স্লাইড পর্যন্ত আজকে জি পড়াই, ভাইয়া। ঠিক আছে? বাসায় এতটুকু ভালো করে পড়বা। আমার নিজের অবশ্য এটা খুব ভালো ভালো নোট আছে, তো আমাকে একটু খুঁজতে হবে ভাইয়া, ঠিক আছে? আমি ডিএসপি আসলে বুয়েটের একটা মেয়েকে কিছুদিন আগে পড়াইছিলাম, তো ব্যাগে আছে ওগুলা সব একসাথে, বুঝছো? তো আমি একদিন আসলে আমি ব্যস্ত, তো আমি বের করবো, সমস্যা নাই। তো প্রতিদিন যতটুকু পড়াবো ততটুকু আমার নোট তোমাকে পিডিএফ করে আগের মতো দিতে পারি আর কি। তো দেখি এতটুকু আমি খুঁজবো তাইলে, ঠিক আছে? কালকে সময় পাবো কিনা, পেলে কালকে হচ্ছে আমি খুঁজে এগুলো একটু দিয়ে দেবো তোমাকে। তো আমার আহ, খাতায় যেগুলো পাবা সেগুলোর সাথে এগুলো সব টপিক হয়তো মিল, কিছু নোটেশন হয়তো ডিফারেন্ট থাকবে, ঠিক আছে? তো তারপর তুমি তোমার মতো করে একটু পড়ে নিবা। আর বইয়ে তোমাদের কি কোনো বই সাজেস্ট করছে ম্যাডাম? জি ভাইয়া, দুইটা বই কোন বই? সাজেস্ট করছে। একটা হচ্ছে যে জার্ভিসের বই, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর। ইয়েস। আরেকটা হচ্ছে প্রোয়াকিসের বই। মোনালকিস প্রোয়াকিস, হ্যাঁ চিনছি। আচ্ছা, আমরাও এই দুটা বই পড়তাম। এই দুটা বই আসলে খুব ভালো। আরেকটা বই আছে, তোমার যদি বেশি জানার ইচ্ছা থাকে তাইলে ওই বইটা কিনবা। ওটার নাম হচ্ছে ওপেন হেমের একটা বই আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, ওপেন হেমের বই বলে ওটাকে। আমার বাসায় হার্ড কপি আছে। তো ওই বইটা যদি ভালো লাগে ওটা কিনবা, কারণ ওই বইটা একটু অঙ্ক টঙ্ক বেশি আছে, বুয়েটে মনে হয় ওটাই ফলো করে। আর প্রোয়াকিসের বই আমরা পড়ছি, আর জার্ভিসের বইও আমরা পড়ছি। সো আমাদের সাথে এটার স্লাইড টাইপ সবকিছু একটু মিলবে, ঠিক আছে? সো সমস্যা নাই। আসলে এই কোর্সটা এমন, বুঝছো, এই কোর্সটা অনেক ইন্টারেস্টিং। তুমি যদি বুঝো না, এই কোর্সটা খুবই সহজ, এখানে অঙ্ক ছাড়া তেমন কিছু নাই।
কিন্তু অঙ্কগুলা বুঝতে হইলে আর কি থিওরি গুলো একটু বুঝে অঙ্ক করতে হবে, এখানে কিন্তু পরীক্ষা অঙ্ক ছাড়া কিছু আসবে না আমার জানা মতে। সো তুমি একটু বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? আমার খাতায় যেসব অঙ্ক করা আছে এগুলো হয়তো আমি তোমাকে পিডিএফ করে দিতে পারবো যখন খুঁজে পাবো, বাট এমনিতে তুমি কিন্তু এগুলা একটু ভালো করে পড়বা আর কি, ঠিক আছে? আচ্ছা আমরা একটু শুরু করি ডেফিনেশন টাইপ জিনিসগুলা। স্ট্যাটিক ডাইনামিক সিস্টেম, স্ট্যাটিক ডাইনামিক সিস্টেম বলতে আসলে কি বোঝায়? স্ট্যাটিক বলতে বোঝায় মেমোরি লেস সিস্টেম, আর ডাইনামিক বলতে বোঝায় যার মেমোরি আছে। এখন মেমোরি আছে কি না আছে এটা আমরা বুঝবো কিভাবে? So, এটা বুঝার কিছু ওয়ে আছে, খেয়াল করে দেখো। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে আমরা এই যে এখানে একটা ইন্টারভেল নিয়ে কাজ করবো, তাই না? আমরা কিন্তু একটা ইন্টারভেল নিয়ে কাজ করবো। এখন তোমার সিগন্যালটা যদি এমন হয় যে তার কোনো একটা এন এর কোনো একটা এন এর কোনো একটা ইন্ডেক্সিং এর ভ্যালুর জন্য তোমার তার আগের ইন্ডেক্সিং এর ভ্যালুর কোনো দরকার হবে না, এরকম যদি হয় তাহলে আমরা বলবো যে ওই সিস্টেমটা হচ্ছে একটা স্ট্যাটিক সিস্টেম। আর যদি আগের কোনো ইয়ের দরকার হয় তবে সেটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক সিস্টেম। এখন সেটাও আবার ডিপেন্ড করে যে ফাইনাইট ডাইনামিক নাকি ইনফাইনাইট ডাইনামিক। যদি এমন হয় যে তোমার এমন মানে এমন তোমার কয়েকটা স্যাম্পলের জন্য দরকার হচ্ছে অল্প কিছু সংখ্যক স্যাম্পলের জন্য, ধরো তুমি এন ইকোয়াস টু 3 এর জন্য ভ্যালু বের করবা, তাহলে তোমার এন ইকোয়াস টু 0 1 2 তিনটা হইলেই হয়েছে, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে ফাইনাইট মেমোরি। কিন্তু এমন যদি হয় যে না ওর ওর আগে সব ভ্যালুর জন্য দরকার, তাহলে আবার প্রবলেম, তাহলে সেটাকে আমরা বলি ইনফাইনাইট মেমোরি। তুমি একটা নিচে একটা এক্সাম্পল বলছো ওয়াই এন ইকুয়াল টু এন এক্স এন বি এক্স কিউব হোল এন। এখন তুমি খেয়াল করে দেখো এই সিগনালে তুমি যখন এন ইকুয়াল টু 4 এর জন্য বের করবা, তার মানে কি বলতো? তার মানে কি এন এর ভ্যালু তুমি 4 বসাচ্ছ, এক্স এর 4 এর ভ্যালু দরকার, আর এক্স কিউবের মানে এখানে এক্স 4 এর ভ্যালু দরকার, আর কোনো আগের ভ্যালু পরের ভ্যালু দরকার নাই। তার মানে এটা হচ্ছে একটা মেমোরিলেস সিস্টেম, কারণ এটা কারেন্ট যে ইনপুট ডাটা শুধুমাত্র তার উপর ডিপেন্ড করে, প্রিভিয়াস কোনো ইনপুট ডাটার উপর বা ফিউচারে কোনো ইনপুট ডাটার উপর ডিপেন্ড করে না। কারেন্ট আউটপুটের ভ্যালু শুধুমাত্র কারেন্ট ইনপুটের ভ্যালুর উপর ডিপেন্ড করে। কথা বোঝা গেছে? জি ভাইয়া। আর ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে কি হবে? আগের বা পরের কিছু দরকার হবে। যেমন নিচে দেখো ওয়াই এন কে ইকুয়াল টু 0 এন এইচ কে এক্স এন মাইনাস কে, এটা দিয়ে কি বুঝায় বলো তো? এটা দিয়ে বুঝায় যে তুমি সাপোজ ধরো ওয়াই ইকুয়াল টু 5 বের করবা, তার মানে হচ্ছে তোমার কে ইকুয়াল টু 0 থেকে 5 পর্যন্ত এইচ কে এক্স 5 - কে। তার মানে দেখো তোমাকে কিন্তু কে বা 0 বসায় একবার এটা ক্যালকুলেট করতে হবে, প্লাস তারপর সেটার সঙ্গে প্লাস করতে হবে 1, আবার প্লাস করতে হবে 2, আবার প্লাস করতে হবে 3। অর্থাৎ আগের যত ভ্যালু ছিল সবগুলা ভ্যালু গুলাই আবার রিক্যালকুলেট করে গুণ করে প্লাস করে কাজ কাম করতে হবে। So, এই ধরনের ক্যালকুলেশনকে আমরা বলি হচ্ছে ডাইনামিক সিস্টেম। এখন এইটাকে আমরা বলবো ফাইনাইট মেমোরি, বিকজ এটা শুধুমাত্র কি তুমি যখন 5 বের করতেছো তখন আগের 5টা ভ্যালু, 6 বের করতেছো আগের 6টা ভ্যালুর উপর ডিপেন্ড করে। বাট তোমার যদি এমন হয় যে এখানে যেমন কে ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তার মানে 0 থেকে শুরু করে সব ভ্যালু তোমার লাগবে, তবে সেই ধরনের সিস্টেমকে আমরা বলি ডাইনামিক সিস্টেম বাট ইনফাইনাইট মেমোরি। কথা বুঝা গেছে? জি ভাইয়া। টাইম ভ্যারিয়েন্ট টাইম ইনভ্যারিয়েন্ট খুবই সহজ। যদি এমন হয় যে তুমি টাইমটাকে একটু ল্যাগ করতেছো, তাতে করে তোমার আউটপুটটাও ঠিক সেই পরিমাণ ল্যাগ হয়ে যাচ্ছে, তাহলে সেইটাকে আমরা বলবো টাইম ইনভ্যারিয়েন্ট। আর যদি তুমি ইনপুটে যেই পরিমাণ ল্যাগ করতেছো আউটপুটে সেই পরিমাণ ল্যাগ হচ্ছে না, তবে সেই ধরনের সিগন্যালকে আমরা বলি হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। এটা খুব সহজ, এটা বোঝা খুবই সহজ। যেমন এখানে এক্সাম্পল দিছে, তুমি দেখো যে এইখানে তুমি দেখো ইনপুট সিগন্যালে তুমি কি করতেছো, ধরো তুমি ইনপুট সিগন্যালে একটা ল্যাগ করতেছো, ধরো ইনপুট সিগন্যালে তুমি একটা ল্যাগ করতেছো কে পরিমাণ, তাহলে তোমার ওয়াইতে কি হবে? ঠিক সেই পরিমাণ ল্যাগ হবে না? খেয়াল করে দেখো তো, তোমার কিন্তু সেই পরিমাণ ল্যাগ হবে। বুঝা যাচ্ছে আমার কথা? দেখো জি এখানে ভাই। এক্স এর জায়গায় তুমি এন কে এন বসে যেটা হবে এখানেও সেম, কিন্তু যদি টাইম ইনভ্যারিয়েন্ট না হইতো তাহলে কিন্তু এটা হইতো না। তো নিচের সিগন্যালটা তুমি দেখো, নিচের সিগন্যালটা কিন্তু এরকম হবে না। নিচের সিগন্যালে খেয়াল করে দেখো, নিচের সিগন্যালে তুমি যদি কি করো ওয়াই এন মাইনাস কে বসাও, তাহলে এখানে কি হবে? এন মাইনাস কে ইন্টু এক্স এন মাইনাস কে প্লাস বি এক্স কিউব এন মাইনাস কে মাইনাস ওয়ান। অর্থাৎ তুমি যদি আউটপুটে ল্যাগ করো তাহলে এরকম পাচ্ছ, আর যদি ইনপুটে ল্যাগ করো তাহলে কিন্তু তোমার শুধুমাত্র এই জায়গাতে চেঞ্জ হবে। খেয়াল করে দেখো, শুধুমাত্র এরকম হবে। তাই এই এনটাকে চেঞ্জ হচ্ছে হচ্ছে না। তা সেই ক্ষেত্রে তুমি যে আউটকামটা পাচ্ছ সেটা কি ওয়াই এন মাইনাস কে সমান হবে? হবে না। না কথা বুঝা ভাইয়া। গেছে? তার মানে এটা টাইম ইনভ্যারিয়েন্ট সিগন্যাল। সো অবশ্যই টাইম ভ্যারিয়েন্ট সিগন্যাল, টাইম ইনভ্যারিয়েন্ট হতে হলে কি হতে হবে? ওয়াই এন মাইনাস কে ইকুয়ালস টু এইচ, ভিতরে এক্স এন মাইনাস কে
এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। আলাদা আলাদা করে দুটো ক্যালকুলেশন করবা, তারপর দেখবা যে এইটা আর এইটা ইকুয়াল হয় কিনা। যদি ইকুয়াল হয় তাহলে সেটা একটা টাইম ইনভ্যারিয়েন্ট, ইকুয়াল না হলে সেটা টাইম ভ্যারিয়েন্ট। বুঝাতে পারলাম? জি ভাইয়া। তারপর হচ্ছে লিনিয়ার নন লিনিয়ার। এটা তো খুবই সহজ। লিনিয়ার নন লিনিয়ার হলে কি স্যাটিসফাই করতে হয়? লিনিয়ার সুপারপজিশন প্রিন্সিপাল, সুপার এগুলো তোমরা পজিশন আগে ছিল। পড়ছো। ওই যে তুমি ইনপুটে দিবা কি, a1 x1 a2 x2, তাহলে আউটপুটেও তোমার কি আসতে হবে, a1 h x1 a2 h x2। এইটা কিন্তু পরীক্ষায় বাবা আসে, যে কোনো সিগন্যাল দিয়ে দেয়, বলে যে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, তখন তোমাকে কি করতে হবে? তুমি আগে যেটা করবা, h x1n বের করবা, h x2n বের করবা, তারপর হচ্ছে কি করবা বলো তো, এইটা ক্যালকুলেট করবা। তারপর তুমি এইচ এর মধ্যে এটা বসাবা, বসায় দেখবা যা পাচ্ছো আগে ক্যালকুলেশনের সাথে ইকুয়াল হচ্ছে কিনা। কথা বুঝা গেছে? এগুলো অঙ্ক আমার খাতায় আছে, আমি তোমাকে দিয়ে দিব পরে। এখন জাস্ট থিওরিটা বুঝো। বুঝতে পারছো? তোমাকে আমি জি থিওরিটা ভাইয়া। বুঝাই দিচ্ছি, বাসায় অঙ্কটা করবা। অঙ্ক করার পর আমাকে বলবা যে ভাইয়া আমি এটা পারতেছি না। তখন তোমার জিনিসটা ক্লিয়ার হবে। মানে এই কোর্স গুলো হচ্ছে এমন, থিওরি পড়ে অঙ্ক করতে হয়। তুমি অঙ্ক অঙ্ক করতে না বসা পর্যন্ত বুঝবা না যে তুমি জিনিসটা বুঝছো কি বুঝো নাই। বা অঙ্ক প্র্যাকটিস, তুমি থিওরি অনেক ভালো বুঝো কিন্তু অঙ্ক প্র্যাকটিস করো নাই, তাহলে জীবনে পরীক্ষা পারবা না। তো এগুলো ক্যালকুলেটিভ অঙ্ক। সো দিন দুপুরে আন্দোলন যাই করো, রাত্রে এসে একটু পড়াশোনা করবে। আমি আমার নিটের স্টুডেন্ট গুলো কদিন বলছি, ওরা তো পড়াশোনা কিছু করে না। তো সমস্যা তো স্টুডেন্টদের সব করতে চায়, তারা সব করতে পছন্দ করে, শুধু পড়াশোনাটা করতে পছন্দ করে না। তো মহা বিপদ এদেরকে নিয়ে। ঠিক আছে? আর ভার্সিটি পড়াশোনা ভাই, ওই ভাই আন্দোলন করে পরীক্ষা নাম্বার পাবা না। সো আন্দোলন করে দাবি দেওয়া নিচ্ছ খুবই ভালো, সবই নাও, কোনো প্রবলেম নাই। আমি আন্দোলন করছি, করতাম এককালে, করছি, এখনো পারলে করবো, কিন্তু পড়াশোনা করতে হবে। দিনে আন্দোলন করে রাত্রে এসে 2 ঘন্টা ওরা পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ ভাই ভার্সিটি পড়াশোনা দেখবো যে একদম মাথা থেকে আউট হয়ে গেছে। এগুলো খুব কঠিন। ঠিক আছে? পড়লে খুব সহজ, না পড়লে খুব কঠিন। ডেইলি পড়াশোনা করতে হয় একটু একটু করে। তো প্রতিদিন অল্প অল্পক্ষণের জন্য হলেও বসবা, দুইটা ম্যাথ হলেও করবা। ধরো তুমি কালকে ডিএসপি পড়তে বসছো, ভাইয়া ভালো লাগতেছে না বেশিক্ষণ পড়তে, পড়ো না। তুমি আমার এই পড়াটা একবার দেখো, 10 মিনিট, তারপর দুইটা অঙ্ক আল্লাহ অবস্থা করবে। যে কোনো একটা বই খুলে, আর আমি পিডিএফ দিতে পারলে ওইটা খুলে যে কোনো, ধরো নন লিনিয়ার লিনিয়ার একটা ম্যাথ করলা, শেষ। একটা অঙ্ক হইলেও করবা পড়ার পর। যদি এখন পড়ার পর একটা অঙ্ক না করো, তাইলে কিন্তু এই পড়া মাথায় থাকবে না, সাথে সাথে আউট হয়ে যাবে। কিন্তু তুমি যদি দুটো অঙ্কও করো, তোমার মাথায় জিনিসটা থাকবে। এই লিনিয়ার নন লিনিয়ার দুটো অঙ্ক করবা, দেখবো মাথায় ঢুকে গেছে, আর ভুলবা না। বুঝতে পারলা পড়ার টেকনিকটা? ওকে। জি আমরা কজাল নন কজাল একটু দেখি। কজাল নন কজাল জিনিসটা একটু তোমার ট্রিকি। কজাল বলতে বোঝায় যে যদি তোমার কোনো একটা টাইমে তুমি সিস্টেমে আউটপুট বের করতে চাচ্ছ, সেটা শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। এই যে এই সিগন্যালটার মতো, তোমাদেরকে কিছুক্ষণ আগে যে সিগন্যালটা পড়াইছিলাম, এই যে এই সিগন্যালটার মতো দেখো, কোথায় জানি গেল সিগন্যালটা, এই যে এটা। এটা দেখো, তুমি যখন এন এর ভ্যালু 4 বসাবা, তখন কিন্তু তোমার এন এর 4 ওই প্রেজেন্ট ভ্যালুটা লাগবে এক্স এর, আর তার আগের ভ্যালু গুলা লাগবে। ফিউচার কোনো ভ্যালু লাগতেছে এখানে? ফিউচার কোনো ভ্যালু না কিন্তু ভাই। লাগতেছে না। এইটা হচ্ছে একটা কজাল সিস্টেম। আর যদি এমন হয়, যদি এমন হয় যে তোমার কি হচ্ছে, এই কন্ডিশনটাকে ফিল আপ করতেছে না, তার মানে হয়তো প্রেজেন্ট পাস্ট ফিউচার সবই লাগতেছে, অথবা প্রেজেন্ট ফিউচার লাগতেছে, অথবা শুধু ফিউচার লাগতেছে, তাহলে সেটা হয়ে যাবে কি, নন কজাল। এবার নিচের এক্সাম্পল দুটো বাসায় ফ্যাক্ট চেক করবা। তবু আমি একটু বলে দিচ্ছি, দেখো ফার্স্ট সিস্টেমটা হচ্ছে কজাল, কারণ দেখো ওই যে আবার সে আগের এক্সাম্পল আমি তো মাত্রই পড়াইলাম, এটাও কজাল হবে। নিচে দুটো নন কজাল দেখো, কারণ এই যে ফিউচার ভ্যালু লাগতেছে, দেখছো? ফিউচার ভ্যালু এখানেও আসছে, জি দেখো ভাইয়া। ফিউচার ফিউচার ভ্যালুর একটা ব্যাপার চলে আসছে। কারণ -10 থেকে 10, এখন তুমি এন এ ভ্যালু 4 বের করবা, তখনও লাগবে -10 থেকে 10, তো ফিউচার ভ্যালু তো লাগতেছেই। জি পাস্ট ভাইয়া। ফিউচার দুটোই লাগতেছে, পাস্ট ফিউচার প্রেজেন্ট সব লাগতেছে, তার মানে এটা নন কজাল। তার মানে শুধু প্রেজেন্ট এবং পাস্ট হলে কজাল, এটা না হইলে সাথে সাথে নন কজাল। কথা বুঝে ফেলছো কিনা? আচ্ছা, জি ভাইয়া। আমরা আজকে এখানে একটু শেষ করি, কারণ মিটিং শেষ হয়ে যাচ্ছে এখন, অল্প পড়ার জন্য আর লিঙ্ক দিয়ে কষ্ট করতে চাচ্ছি না। এমনি এখন জুমে একবার শেষ হয়ে গেলে 10 মিনিটের আগে লিঙ্ক দেওয়া যায় না। তো আমরা আজকে এতটুকুই পড়লাম, বা নেক্সট দিন থেকে আমরা স্টেবল থেকে পড়া শুরু করবো, ঠিক আছে? আর আমার নোট গুলা পেলে দিয়ে দিব। নেক্সট আবার কবে পড়বা? ভাই এই সপ্তাহ ফ্রি আছি, এই সপ্তাহ যেদিন ফ্রি আছি, পারেন। হ্যাঁ। দিনে আন্দোলন করবা, রাত্রে পড়বা। তো আমরা কালকে কালকে আমি পড়াতে পারি, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ পড়াবো, আমি তোমাকে টাইম জানাই দিব। রাত্রে পড়াবো, ঠিক আছে? আচ্ছা। অন্য একটা কোর্স শুরু করবো ইনশাল্লাহ। ওকে তাইলে, আল্লাহ হাফিজ। আল্লাহ।